হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আমি আজও আবারও 20টা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষায় এসছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। আগামীতে তোমাদের যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ সেটা পুলিশের এসআই হোক বা কনস্টেবল কিংবা মিসলেনিয়াস হোক কিংবা হচ্ছে আমাদের পিএসসি ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষার জন্যই এগুলো কাজে দেবে। তো তোমরা দেখতে থাকো এবং অবশ্যই আমার উত্তর বলার আগে নিজেরা চেষ্টা করবে। তোমরা দেখবে তোমরা কটা পারছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এটা কি হবে? এটা হবে অপশান সি, আলাউদ্দিন বাহমান শাহ। নাম দেখেই বুঝতে পারছো। তো জিনিসটা একটু দেখো, বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল কবে? এস্টাবলিশ হয়েছিল হচ্ছে 1347 সালে। ঠিক আছে, তোমরা বলবে এই সময় কোন মোগল সম্রাট সিংহাসনে বসেছিল। ঠিক আছে, মোগল সম্রাট কিংবা সুলতানি যুগের কে সিংহাসনে বসেছিল এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা কে প্রতিষ্ঠা করেছিল? বলছে বাহুমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে হাসান গাঙ্গুর দ্বারা। হাসান গাঙ্গু বা যাকে বলছে জাফার খাঁ, এনারই উপাধি কি ছিল? এনারই উপাধি ছিল হচ্ছে বাহমান শাহ। বুঝতে পারলে? যেখানে যেটা এখানে তোমাদের অপশানে দেওয়া আছে। এর ক্যাপিটাল কি ছিল বা রাজধানী কি ছিল? গুলবর্গা। ঠিক আছে। আর এই বাহমনি সাম্রাজ্য শেষ দিকে 5টা ভাগে ভাগ হয়ে গেছিল, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। কি? আহমেদনগর, গোলকুন্ডা, বিজাপুর, বেরার এবং বিদার। ঠিক আছে, তাহলে এই 5টা ভাগে বাহমনি সাম্রাজ্য পরবর্তীকালে ভাগ হয়ে গেছিল এবং 5জনার ইন্ডিভিজুয়াল 5টা জায়গার আর কি রাজধানী আছে, তাদের রাজা আছে। তোমরা বিজাপুরটা জানো, অনেকে শিবাজি পড়তে গিয়ে নাম পাও, তাই না? তো এগুলো আরও ডিটেলে তোমাদের জানতে হবে ভিন্ন ভিন্ন পরীক্ষার জন্য। আমি যতটা বলা যায় বলে বেরোচ্ছি। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? সিধু কানু কোন বিদ্রোহের সাথে জড়িত? এটা কি হবে? তোমরা সবাই জানো সিধু, কানু, চাঁদ, ভৈরব, তাই না? এরা সবাই আমাদের সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত, যেটা কত সালে সংগঠিত হয়েছিল? 1855 সালে। ঠিক আছে। তো সাঁওতাল বিদ্রোহ নিয়ে আরও যদি আমরা বলি, ওই যে সাঁওতাল যারা ছিল, সাঁওতাল পরগনা, ওখানকার লোকেরা তারা ইংরেজ বলো বা জমিদার শ্রেণীর মানুষকে কি বলতো? দিকু বলে ডাকতো। এই সাঁওতাল বিদ্রোহের যে প্রতীক ছিল সেটা কি ছিল? সেটা হচ্ছে শালগাছ ছিল। ঠিক আছে। আর কি? আর অপশানে কি কি আছে এখানে দেখো। অপশানে হচ্ছে, দেখো এখানে আছে সন্ন্যাসী বিদ্রোহ। এই সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1763 থেকে 1800 সাল পর্যন্ত সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। বর্তমান যে ঢাকা, সেখানেই হয়েছিল এই সন্ন্যাসী বিদ্রোহ। এর নেতা কে ছিল? এর নেতা ছিল মজনু শাহ, মুসা শাহ। এগুলো ছিল সন্ন্যাসী বিদ্রোহের নেতা। এরপর দেখো লেখা আছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1831 থেকে 1832। ঠিক আছে। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? আমাদের যে ছোটনাগপুর এরিয়াটা আছে, মানে ওই রাঁচি টাঁচি যে জায়গাটা আছে আর কি, ধনির জায়গা। বুঝতে পারলে? ছোটনাগপুর এরিয়াটা আছে, ওখানে হয়েছিল আমাদের কোল বিদ্রোহ। এর নেতা কে ছিলেন? নেতা ছিলেন বুদ্ধ ভগত, জোয়া ভগত। ঠিক আছে। তারপর সুই মুন্ডা প্রভৃত নেতৃবৃন্দ কি করেছিল? ওখানে নেতৃত্ব দিয়েছিল। আর কি আছে এখানে? মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে। মুন্ডা বিদ্রোহ কত সালে? 1899 সালে হয়েছিল মুন্ডা বিদ্রোহ। কোন জায়গায়? সেটাও রাঁচি। ঠিক আছে। বর্তমান যে ঝাড়খণ্ড আছে ওই সমস্ত জায়গায়। এবং তোমরা সবাই জানো বিরসা মুন্ডা, তাই না? উনি নেতৃত্ব দিয়েছিলেন। ওই জন্য দেখবে ঝাড়খণ্ড যে এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টটার নামও কিন্তু বিরসা মুন্ডা। বুঝতে পারলে? বিরসা মুন্ডা এয়ারপোর্ট। যাই হোক, 3 নম্বর প্রশ্নটা কি বলছে? নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? এটা কি হবে? এটা হবে বিপিন চন্দ্র পাল। আমরা জানি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলো, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, এরা সবাই নরমপন্থী ছিলেন, একমাত্র বিপিন চন্দ্র পাল নরমপন্থী ছিলেন না। ঠিক আছে। তোমরা যে লাল বাল পাল জানো না, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও পাল হচ্ছে বিপিন চন্দ্র পাল। এই লাল বাল পাল তিনজনই কি ছিল? তিনজনই ছিল চরমপন্থী।
ঠিক আছে, এর সাথে ঋষি অরবিন্দ, এনারা কি ছিল, এনারা ছিল চরমপন্থী নেতা। বোঝা গেল। এবার দেখো এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছে, আমি আগেই বললাম নরমপন্থী নেতা। ইনি 1895 সাল এবং 1902 সাল এই দুইবার হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। এনার পত্রিকার নাম কি ছিল, এনার পত্রিকার নাম ছিল বেঙ্গলি। ঠিক আছে, ইনি আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন। ঠিক আছে, এবং ইনি আইসিএস পরীক্ষায় পাশ করার পরবর্তীকালে ওখান থেকে এনার বয়স বিভ্রান্তি নিয়ে একটা কিন্তু গন্ডগোল হয়েছিল। ঠিক আছে, আমাদেরও দেখবে অনেকেই হয়, চাকরির পরীক্ষা দিলে দেখবে অনেকের এজ যদি ভুলভাল লিখে দেয় তাহলে কিন্তু চাকরি হয় না। তো ওনার বয়স বিভ্রান্তি নিয়ে একটা গন্ডগোল ঘটেছিল, ওই জন্য উনি সেকেন্ড টাইম দিয়ে আবার আইসিএস পরীক্ষা পেয়েছিলেন। ঠিক আছে, এবং উনি পরবর্তীকালে সার্ভিসও করেছিলেন। ওই জন্য দেখবে ইনি করেছিলেন ভারত সভা, ভারত সভা করেছিলেন না 1876 সালে। ওখানে দেখবে আইসিএস এর বয়স বাড়াতে হবে, এইটাও একটা এনার দাবি ছিল, কেননা উনি নিজে ওই প্রবলেমটা ফেস করেছিলেন। বুঝতে পারলে। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিয়ে আরো কি বলা যেতে পারে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি তোমরা সবাই জানো 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে, তখন লর্ড কার্জন বলেছিল যে বঙ্গভঙ্গ বা পার্টিশন ইজ এ সেটেল ফ্যাক্ট, সেটেল ফ্যাক্ট, এটা হবেই। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিল আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। বুঝতে পারলে, উনি খুব মানে মানে খুব বড় মাপের নেতা ছিল ওই সময়। ওনাকে অনেক সময় স্যারেন্ডার নট ব্যানার্জি বলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কোন থেকে সারেন্ডার নট ব্যানার্জি। বুঝতে পারলে কত বড় নেতা ছিল। যাই হোক, গোপাল কৃষ্ণ গোখলে, এটার নাম তোমরা কোথায় শুনেছো? ইনি হচ্ছে যে আমাদের এম কে গান্ধী আছে, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর হচ্ছে গুরু ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। আবার গোপাল কৃষ্ণ গোখলের গুরু কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে, এম জি রানাডে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, এম জি রানাডে। এনার ছাত্র হচ্ছে কে? গোপাল কৃষ্ণ গোখলে। আবার এনার ছাত্রকে এম কে গান্ধী। মানে ছাত্র মানে এখানে আর কি বলা হচ্ছে রাজনৈতিক গুরু। বোঝা গেল। এই গোপাল কৃষ্ণ গোখলে ইনিই কিন্তু বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। ঠিক আছে, বাংলা আজকে যেটা ভাবে সেটা মানে তার পরের দিন আর কি পুরো ইন্ডিয়া সেটা ভাবে। ঠিক আছে, এটাই বলে এই বিখ্যাত কমেন্ট সেটা কে করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন। তো যাই হোক, এগুলো সব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? পিয়ারলেস ব্রাহ্মীণ নামে কে পরিচিত? পিয়ারলেস মানে কি? প্রথম কথা দেখবে আমাদের এখানে একটা, এই আমাদের বাড়িরই আশেপাশে আর কি কলকাতায় পিয়ারলেস হসপিটাল আছে। পিয়ারলেস মানে হচ্ছে অতুলনীয়। বুঝতে পারলে। ইতিহাসে অতুলনীয় ব্রাহ্মণ কাকে বলা হচ্ছে? অপশান সি, গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, আমি বলে রাখি, আচ্ছা পুরো আমি ডিটেলে বলে দিই। হ্যাঁ, গৌতমীপুত্র সাতকর্ণীর নাম শুনি তোমরা বুঝতে পারছো কোন বংশের? সাতবাহন সাম্রাজ্য। ঠিক আছে, সাতবাহন সাম্রাজ্য টাইম পিরিয়ড কত? সাতবাহন সাম্রাজ্য মানে 100 BC থেকে সেকেন্ড সেঞ্চুরি পর্যন্ত আমাদের সাতবাহন সাম্রাজ্য ছিল। এটার এস্টাবলিশ কে করেছিল? কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল সাতবাহন? সিমুক, তাই না? ইনি প্রতিষ্ঠা করেছিলেন। শ্রেষ্ঠ রাজা কে ছিল? শ্রেষ্ঠ রাজাই ছিল আমাদের গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, এনার মা কে ছিল? গৌতমী বলশ্রী। ঠিক আছে, এই যে মা গৌতমী বলশ্রী ছিল, এই জন্যই কিন্তু এর নাম গৌতমীপুত্র সাতকর্ণী। বোঝা গেল। আর এই গৌতমী বলশ্রী যে ছিলেন, ইনিই কি লিখেছিলেন? ইনি লিখেছিলেন নাসিক প্রশস্তি। ঠিক আছে, এই নাসিক প্রশস্তিতেই উনি নিজের ছেলেকে কি বলেছিলেন? পিয়ারলেস ব্রাহ্মণ। ঠিক আছে, সব মাই তার ছেলেকে কি সাহসী দেখে, তাই না? তা উনিও দেখেছিলেন নিজের ছেলেকে যে অতুলনীয়। সব মায়ের কাছেই তার সন্তান কি অতুলনীয়। তো উনি পুরো লিখে দিয়েছিলেন। বুঝতে পারলে। উনি লিখেছেন। আর ইনি কি করেছে? ইনি শকদের সাথে যুদ্ধ করেছিলেন। ঠিক আছে, শকদের সাথে যুদ্ধ করেছিলেন। শকদের দুটো বড় বড় নেতা তোমরা সবাই জানো, একটা হচ্ছে নহপান আর একটা হচ্ছে রুদ্রদমন। ঠিক আছে, ইনি কি করেছিলেন? নহপানকে হারিয়েছিলেন আর রুদ্রদমনের কাছে হেরে গেছিলেন। বোঝা গেল। নহপানকে হারান এবং রুদ্রদমনের কাছে উনি হেরে যান। এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মের শিক্ষা প্রদান করা যাবে না? সোজা কথা, সরকারি টাকা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, সেখানে কোনো ধর্মের শিক্ষা দেওয়া যাবে না। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা বলা আছে 28 নম্বর আর্টিকেলে।
ঠিক আছে, আমি একটু বলে দিই, তোমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক যে অধিকার সেটা সংবিধানের পার্ট 3-তে আছে। কত নাম্বার আর্টিকেল? 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে আছে। এখানে বিভিন্ন রাইটের কথা বলা আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার, সমস্ত রাইটের কথা বলে আছে। ওখানে একটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 25 থেকে 28 নম্বর আর্টিকেল পর্যন্ত। ঠিক আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ঠিক আছে, ধর্মের স্বাধীনতার কথা বলা আছে এইটা। তাহলে ধর্মের স্বাধীনতা আমাদের দেশে কিন্তু ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এখানে দেখো, এই তার মধ্যে দেখো এই 25 নম্বর ধারা, এই 25 নম্বর ধারায় কিসের কথা বলা আছে? আমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি, তাকে আমি প্র্যাকটিস করতে পারি। দেখবে আমাদের দেশের সমস্ত ধর্মাবলম্বী মানুষ থাকে, এটা 25 নম্বর ধর্ম মানে আর্টিকেলই বলছে তুমি যে কোনো ধর্ম নিতেই পারো, ঠিক আছে, সেই ধর্ম প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এটা কত নম্বর আর্টিকেলে? 25 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, 26 নম্বর আর্টিকেলে কি আছে? তুমি ধর্মের যে ধার্মিক যে প্রতিষ্ঠানগুলো হয়, ঠিক আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা তুমি করতেই পারো। তাহলে দেখো 25-এ ইন্ডিভিজুয়ালের কথা বলছে, মানে ব্যক্তিবর্গের কথা বলছে যে তুমি তুমি ধর্মের কথা বলতে পারো, ঠিক আছে, তুমি ধর্মের চয়ন করতে পারো, তুমি ধর্ম প্র্যাকটিস করতে পারো। আর দেখো 26-এ কি বলছে? প্রতিষ্ঠানের কথা বলছে, ঠিক আছে, মন্দির, মসজিদ, ট্রাস্টি বোর্ড, হ্যান ত্যান, এগুলো প্রতিষ্ঠানের কথা বলছে। বোঝা গেল? এইটা কিন্তু পরীক্ষায় আসে যে কোনটায় ধার্মিক মানে ব্যক্তিগত এবং কোনটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। ঠিক আছে, তাহলে 25 হলো আর 26 হলো। 27 নম্বর আর্টিকেলে কি বলা আছে? কোনো রকম কোনো ট্যাক্স নেওয়া যাবে না কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে। তুমি খেয়াল করবে, আমরা যাই করি না কেন, ক্লাব করি বলো বা ধরো একটা বড় রকম কিছু একটা করলাম, দেখবে ওখান থেকে ট্যাক্স কাটে। ঠিক আছে, তুমি যে কোনো একটা সংগঠন করবে, দেখবে সেখান থেকে ট্যাক্স কাটে, যে চাঁদা ফাঁদা দিচ্ছে বা যে সমস্ত টাকা পয়সা আসছে সেখান থেকে একটা ট্যাক্স কাটে। কিন্তু ধর্মের যে প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে ট্যাক্স কাটা হয় না। ওই জন্যই দেখবে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন মন্দির টন্দিরে দেখবে প্রচুর টাকার কালেকশন থাকে, তাই না? কেননা যা দান পড়ছে সেখানে থেকে যাচ্ছে না, তারা এবার সমাজসেবামূলক কাজে ইউজ করলে ইউজ করবে, কিন্তু ওখান থেকে ট্যাক্স যাবে না। বুঝতে পারলে? তো যাই হোক, এই 28 নম্বর ধারা তো আমি বলেই দিলাম, এই পুরোটাই হচ্ছে 28 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? এটা কি হবে? অপশন এ, রাষ্ট্রপতি। আচ্ছা, অর্থ বিল নিয়ে বলি। অর্থ বিল বা মানি বিল, এটা কত নাম্বার আর্টিকেলে আছে? 110 নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে, আচ্ছা, অর্থ বিল যে অর্থ বিল, এটা কে ডিসাইড করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসাইডেড বাই আমাদের স্পিকার, বর্তমানে ওম বিড়লা আছে। ঠিক আছে, তো ইনি ডিসাইড করবে ওটা অর্থ বিল কি অর্থ বিল নয়। সোজা কথা দেখো, এখানে সম্মতি ছাড়া কেন অর্থ বিল হবে না? দেখো, মানে সোজা কথা, যে আমাদের যে এই পার্লামেন্ট আছে, ঠিক আছে, পার্লামেন্টে যে কোনো এই যে দুটো হাউস আছে, একটা লোয়ার হাউস আর একটা আপার হাউস, তাই না? একটা লোকসভা একটা রাজ্যসভা, আর মাঝখানে থাকে প্রেসিডেন্ট ধরে নাও। তো এখান থেকে একটা বিল যায়, পাস হয়, এবং এখানে বিলটা পাস হয়, তারপরে প্রেসিডেন্টের কাছে আসে, প্রেসিডেন্ট সই করে, তারপর সেটা অ্যাক্ট হয়। তাহলে বিলকে অ্যাক্টে পরিণত হলে অবশ্যই প্রেসিডেন্টের একটা সই লাগে। ঠিক আছে, কিন্তু অর্থ বিল যখন পেশ করা হয় তখন কি হয়? প্রেসিডেন্টের সম্মতিটা আগেই নিয়ে নেওয়া হয়। বোঝা গেল? তারপরে ওটা হচ্ছে স্পিকার ডিসাইড করে এটা অর্থ বিল কি অর্থ বিল নয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্গত? আচ্ছা, তোমরা সবাই জানো আমাদের যে শিডিউল বা তালিকা সংবিধানে কটা আছে? সংবিধান যখন শুরু হয়েছিল তখন ছিল 8টা, এবং পরে বাড়তে বাড়তে সেটা এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে 12টা। ঠিক আছে, এই যে মানে তালিকা, তার মধ্যে যে 7 নম্বর তালিকা, সেই 7 নম্বর তালিকায় বলা আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। সেখানে কি কি বলা আছে? সেখানে বলা আছে কেন্দ্র কিছু ব্যাপার নিজের কাছে রাখবে, রাজ্য কিছু ব্যাপার নিজের কাছে রাখবে, এবং কিছু ব্যাপার কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছেই থাকবে। বোঝা গেল? তো এখানে যেটা আছে দেখো, আইন শৃঙ্খলা, ঠিক আছে, এটা কোথায় আছে? এটা আছে রাজ্য তালিকায়। বুঝতে পারলে? তোমরা দেখবে ওই জন্যই আমাদের রাজ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী থাকে, যেটা বর্তমানে মমতা ব্যানার্জি নিজে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো উনি অবশ্যই, তার সঙ্গে কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, ঠিক আছে, যার কাছে কিন্তু এই আইন শৃঙ্খলার ক্ষমতাটা থাকে। বোঝা গেল? এবার চলো পুরো জিনিসটা দেখা যাক। এই যে যৌথ তালিকা, ঠিক আছে, যে কেন্দ্রের কেন্দ্রের কাছেও আছে, রাজ্যের কাছেও আছে, সেটা কি? খুব ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন। ঠিক আছে, তারপর ফরেস্ট, বনভূমি। শুধু ফরেস্ট বলে নয়, ফরেস্টের মধ্যে যে ওয়াইল্ড অ্যানিমাল আছে ওইগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যে সিভিল যে প্রসিডিওরগুলো হয়,
ঠিক আছে। তারপর ইলেকট্রিসিটি, এই সবই কোথায় আছে? এই সবই হচ্ছে আমাদের যৌথ তালিকায় আছে। বোঝা গেল? যৌথ তালিকায় অ্যাকচুয়ালি যদি আমি বলি টোটাল 52টা বিষয় আছে, তার মধ্যে আমি তো এই কটা ইম্পর্টেন্ট গুলো বললাম। এবার 52টা বিষয় কি তুমি পড়বে? 52টা বিষয় পড়লে তোমার মানে তাহলে আর পরীক্ষা দিতে হবে না। বুঝতে পারলে? 52টা বিষয় খুব চাপ হয়ে যাবে। ইম্পর্টেন্ট জিনিসগুলো, এই 4-5টা ইম্পর্টেন্ট জিনিস তোমার মাথায় রাখতে হবে। বুঝতে পারলে? তেমনি রাজ্য তালিকায় কিছুদিন আগে পর্যন্ত 61 ছিল, এখন দুটো কমে হয়ে গেছে 59। বুঝতে পারলে? কিন্তু আমরা ইম্পর্টেন্ট গুলো মনে রাখবো, যেটা হচ্ছে পুলিশ, হেলথ, এগ্রিকালচার বা কৃষি, রোড, এই যে ট্রান্সপোর্টের যে ব্যাপারগুলো, ঠিক আছে। তারপর আমাদের পানীয় জল বা ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো সব কোথায় আছে? এগুলো সব আছে রাজ্য তালিকায়। ঠিক আছে। কেন্দ্র তালিকায় আগে ছিল 100টা বিষয়, এখন কমে হয়ে গেছে 98টা বিষয়, দুটো বিষয় বাদ দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই আসছে রেল। দেখো, রেল কোনো রাজ্য সরকারের হাতে থাকে না, সব কেন্দ্রের। আরো দেখো ডিফেন্স, আমাদের যে আর্মি, তারা রাজ্য সরকারের না, সবটাই কেন্দ্র সরকারের। অ্যাটমিক এনার্জি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ফরেন সার্ভিস, পোস্টাল, এই সবই কোথায় আছে? সবই হচ্ছে আমাদের কেন্দ্রের তালিকায়। বুঝতে পারলে? তো এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নীতি আয়োগ তৈরি হয়েছিল অপশন এ ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাসের দ্বারা, অপশন বি ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা, অপশন সি বোথ, আর অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এটা কি হবে? এটা হবে অপশন এ ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাসের দ্বারা। আমি বলে দিই, এই যে নীতি আয়োগ, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটাও পরীক্ষা আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে। এটা কবে থেকে লাগু হয়েছিল? এটা লাগু হয়েছিল 2014 সালে, বিজেপি ক্ষমতায় এসেছিল। ঠিক আছে। এবং তার পরের বছর একদম শুরু থেকেই লাগিয়ে দিয়েছে, অর্থাৎ 1 জানুয়ারি 2015 সাল। ঠিক আছে। এর চেয়ারম্যান কি আছে? চেয়ারম্যান বা চেয়ারপারসন যাই হোক না কেন, সবসময় মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান কি হয়? নীতি আয়োগের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী নিজে। ঠিক আছে। নীতি আয়োগের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী নিজে, সুতরাং নরেন্দ্র মোদী হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান কে হয়েছে? ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের সুমন বেরি। এটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ইনি খুব বেশি দিন হয়নি যে জয়েন করেছে। সুমন বেরি, ইনি হচ্ছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। আর কি? আর হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমানে কে? বিভিআর সুব্রমণিয়ম। সুব্রমণিয়ম, বোঝা গেল? এই তিনটে মনে রাখতে হয় নীতি আয়োগের, অ্যাকচুয়ালি এই চারটে। কবে প্রতিষ্ঠা হয়েছিল, আর মানে তোমরা তো চেয়ারম্যানটা সবাই বলতে পারবে, এবং বাকি দুটো ভাইস চেয়ারম্যান ও সিইও কে, সেটা মনে রাখতে হবে। বোঝা গেল? নেক্সট চলো। বলছে 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার কত? দেখো, এইটাই না, মানে আমি কোশ্চেনটা আর পাল্টাইনি, এটা পরীক্ষাতেই ভুল এসেছিল, তাই জন্য আমি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটাই ভুল দিয়েছে। এটা হবে ভারত। কারণ তোমরা যারা পড়া আছে তারা বুঝতে পেরেছো যে পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার যেটা আছে সেটা এটার সঙ্গে একটাতেও ম্যাচ করছে না, তাই না? কিন্তু ভারতের সাথে ম্যাচ করছে। ভারতের নারী শিক্ষার হার কত? 65.26%। কিন্তু পরীক্ষাতে এই ভুলটা এসেছিল, আমি তাই জন্য কোশ্চেনটাই সেরকম রেখেছি। পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার কত? 71% মতো। আমি পুরো ডিটেল বলে দিচ্ছি, ঠিক আছে। যে সেন্সাসটা হয়েছিল আমাদের 2011 সালে, আমি শুধু এডুকেশন রিলেটেড সব বলে দিচ্ছি। দেখো, ইন্ডিয়াতে এডুকেশন রেট কত? 74.04%। ঠিক আছে। ইন্ডিয়াতে যদি বলা হয় মানে আমাদের মেল বা পুরুষদের শিক্ষার রেট কত? 82% মতো। মানে আমি অ্যাপ্রক্সিমেটলি বলে যাচ্ছি, আমি আর পয়েন্টের পরে জিনিসগুলো বলছি না। আর মহিলাদের কত? 65%, যেটা আমাদের জানতে চেয়েছে। বোঝা গেল? আমি যদি রাজ্য হিসাবে দেখি, তাহলে কোন রাজ্য সব থেকে বেশি শিক্ষিত? তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো কেরালা।
আর কোন রাজ্য সব থেকে কম শিক্ষিত, সেটা হচ্ছে বিহার। আমি যদি পার্সেন্টেজ বলি, কেরালা কত, 93.91%, আর বিহার যদি দেখি তাহলে 63%। বোঝা গেল? এরপর দেখো, আমি যদি ইউনিয়ন টেরিটরিগুলি দেখি, তাহলে সব থেকে বেশি কোন ইউনিয়ন টেরিটরি বেশি হচ্ছে শিক্ষিত, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, যেটা কত পার্সেন্ট, প্রায় 92.28% মতো শিক্ষিত। আর সব থেকে যদি মানে শিক্ষা কম দেখি আমি ইউনিয়ন টেরিটরি, সেটা কি হবে, দাদরা ও নগর হাভেলি। আমি 2011 সেন্সাস অনুযায়ী বলে যাচ্ছি, হ্যাঁ। এটা কত আছে, এটা আছে 77% মতো। বোঝা গেল? এটা হয়ে গেল ভারতবর্ষের খেলা। এবার চলো ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ভারতবর্ষ নিয়ে আরেকটা জিনিস বলছি, গেলে বলে দিই, যদি মহিলাদের বিচার করি ভারতবর্ষে, সব থেকে কোন রাজ্যে মহিলা বেশি শিক্ষিত, সেটা হচ্ছে কেরালা। আর সব থেকে যদি বলি কোন রাজ্যে মহিলাদের পড়াশোনার হার মানে শিক্ষার হার একদম কম, সেটা হচ্ছে রাজস্থান। চলো এবার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে এডুকেশন রেট কত? ওয়েস্ট বেঙ্গলে এডুকেশন রেট হচ্ছে দেখো 77.08%। ঠিক আছে, এখানে পুরুষদের হার কত? পুরুষদের হার হচ্ছে 82% এবং মহিলাদের হার 71%। বোঝা গেল? আমি যদি আমাদের জেলা বা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখি, সব থেকে শিক্ষিত জেলা কোনটা, হচ্ছে ইস্ট মেদিনীপুর। ঠিক আছে, ইস্ট মেদিনীপুর। আর সব থেকে যদি শিক্ষার দিক থেকে কম জেলা কোনটা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। হলো। আর যদি বলি মহিলা সব থেকে এডুকেশন কোথায় আছে, মহিলা সব থেকে এডুকেশন কোথায় কম আছে, সেটা হচ্ছে পুরুলিয়া। বোঝা গেল? তো এই এডুকেশন নিয়ে পুরোটা তোমরা একটু দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হলো, কি হবে? বলছে কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তোমরা, আমি বারবার বলি, বিভিন্ন মানে ক্লাসে আমি বলি যে ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড। ঠিক আছে, ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড বিখ্যাত কেন? এটা বিখ্যাত হচ্ছে রামসার সাইটের জন্য। ঠিক আছে, রামসার সাইটের জন্য। রামসার কনভেনশন হয়েছিল 1971 সালে ইরানে। সেখান থেকে কি হয়, এই সমস্ত বিভিন্ন জলাভূমিকে আমরা কি করি, আমরা তাদের রামসার সাইটে পরিণত করি। পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আছে, তার মধ্যে এই যে পূর্ব কলকাতার জলাভূমি, যেটা ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড বলছে, সেটা একটা, যেটা হয়েছিল কবে, যেটা হয়েছিল 2002 সাল নাগাদ। আর একটা কি 2019 সালে করা হয়েছিল সুন্দরবন। এটাও একটা রামসার সাইট। আমাদের পশ্চিমবঙ্গে দুটোই রামসার সাইট আছে, মাথায় রাখবে। আর যদি বলি জলাভূমি দিবস কবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি আগের ভিডিওয়ে বলেছি। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতের দরিদ্র রেখার নিচে নিম্নলিখিত কত শতাংশ মানুষ বাস করে? আচ্ছা, আমি বলে দিই, এই কোশ্চেনটা আমি যখন তুলি, এটা হচ্ছে 2008 সালে ডাব্লিউবিসিএস এসছে, সুতরাং বুঝতেই পারছো একটু পুরনো ডাটা আছে। এই কোশ্চেন অনুযায়ী উত্তর হওয়া উচিত ছিল এইটা, অপশন এ 30%-এর নিচে, কিন্তু বর্তমানে
2022-এর একটা সেন্সাস অনুযায়ী বা একটা মানে মানে সমীক্ষা অনুযায়ী, সেন্সাস তো বলা যায় না, আমাদের সেন্সাস 2021-এ হওয়ার কথা ছিল, এখনো হয়নি। তো যাই হোক, 2022-এর একটা তথ্য অনুযায়ী কি বলছে, আমাদের দেশে 10.2% হচ্ছে এখন বিপিএল আছে। বিপিএল বা বিলো প্রপার্টি লাইন, যেটাকে ভারত দারিদ্র সীমার নিচে বলে। বোঝা গেল? তো এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি আছে, তবুও তোমরা এইটা ধরেই আপাতত এগো। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের ভূমিরূপ। মানে বালিয়াড়ি সোজা কথা কোথায় দেখতে পাওয়া যায়? এটা কোথায় হবে? এটা হবে পশ্চিম রাজস্থান। আমি বলে দিই, এই হচ্ছে ধরো ভারতবর্ষ, তোমরা জানো গুজরাটের উপরে রাজস্থান আছে। এই রাজস্থানের পূর্ব দিক থেকে যত তুমি পশ্চিম দিকের দিকে যাবে, তত কি হচ্ছে, তত হচ্ছে তোমার মানে ওদের যে মরুভূমির তীব্রতা সেটা বেড়ে যাবে। রাজস্থানের মাটিকে বা ভূমিরূপকে 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? মানে একদম ধরো, এটা হচ্ছে নর্থ সাইড, এটা হচ্ছে সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় যখন, ওদের নাম পাল্টে যায়। প্রথমে কি আসে, পূর্ব দিকে আসে বাগার। ঠিক আছে? এটা মোটামুটি জমি আমাদের যেমন মানে জমি যেমন জয়পুর টয়পুর সাইড যেটা আছে পূর্ব দিকে যেগুলো আছে সেগুলো। তারপরে কি হচ্ছে রোহি। ঠিক আছে? এখান দিয়ে আবার কি, এখান দিয়ে গেছে লুনি নদী, তাই জন্য এখানে একটু চাষবাসও হয়। ঠিক আছে? এরপরই আরো পশ্চিমে চলে যাও তুমি, এবার মরুভূমি শুরু হচ্ছে, ক্ষুদ্র মরু। আরো পশ্চিমে চলে যাও, মরু মানে তোমার হচ্ছে হামাদা। এবং আরো পশ্চিমে চলে যাও, তুমি পাচ্ছ মরুস্থলী। ঠিক আছে? এবং সেখানে কি হচ্ছে, বালিয়াড়ি টালিয়াড়ি সবকিছু তুমি দেখতে পাচ্ছ। বোঝা গেল? নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? এটা কি হবে? এটা হবে ফ্লুরিন। ঠিক আছে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। আমি বলে দিই তোমাদের, এই যে ফ্লুরিন হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক। ফ্লুরিনের পরে কি হচ্ছে, যদি হ্যালোজেন মৌলগুলো বিচার করি, ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তোমাদের যে পর্যায় সারণী ছিল, এই যে পর্যায় সারণীটা থাকে তোমাদের, হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে, এই লিথিয়াম, বেরিলিয়াম, এই যে পর্যায় সারণীটা পুরো থাকে, এই পর্যায় সারণী তুমি যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তত কি হয়, তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। আর যত তুমি উপর থেকে নিচের দিকে আসবে, তত কি হয়, তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। এইটা একটু মাথায় রাখবে, এই টাইপের প্রশ্নই পরীক্ষা দেয়। বুঝতে পারলে? নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নোক্ত কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ নয়? এটা কি হবে? এটা হবে দস্তা হচ্ছে ধাতুকল্পের উদাহরণ নয়। ধাতুকল্প মানে কি, যার মধ্যে ধাতু ও অধাতু দুটোরই হচ্ছে বৈশিষ্ট্য বর্তমান, তাই না? তাহলে দস্তা হচ্ছে ধাতুকল্প না। তোমরা আর্সেনিক অ্যান্টিমনিতে শুনিয়ে আসছো, তার সঙ্গে টিনটাও হবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, দার্শনিকের উল কি? এটা কি হবে? জিঙ্ক অক্সাইড বা জেডেনও, তাই না? এবার একটু বলে দিই, জিঙ্ক নিয়ে সবকিছু আমি বলে দিই। হ্যাঁ, ধরো জিঙ্ক ফসফাইড, তোমরা নাম শুনেছো। এই যে দেখবে ট্রেনে ফেনে যে ইঁদুর মারা বিষগুলো বিক্রি করে, তাই না, ওখানে জিঙ্ক ফসফাইড থাকে। ঠিক আছে? র্যাট কিলিং। জিঙ্ক ফল ওই যে বিস্কিটগুলো হয় না, তার সামনে দেখবে যেগুলো থাকে, ওই দেখবে ধুলো 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 থাকে বিস্কিটের ভিতরে, ইঁদুর মারা বিষ, ওইগুলো হচ্ছে জিঙ্ক ফসফাইড। বুঝতে পারলে? তারপর কি হচ্ছে, গ্যালভানাইজেশন, সবাই জানো আমরা লোহার উপরে গ্যালভানাইজেশন দিই, তাই না? দেখবে যে গ্রিলের যে কাজগুলো হয়, সেই কাজগুলো দেখবে গ্রিলের কাজ লোহা হয়ে যায়, তার উপর একটা প্রলেপ লাগিয়ে দেওয়া হয়, গ্যালভানাইজেশন বলে সেটাকে, সেটাও কিন্তু জিঙ্ক দ্বারা করা হয়। ঠিক আছে? তারপর এই যে আমরা যে কাঠের যে সমস্ত মানে কাজগুলো করাই, তার উপরে যে কি করি আমরা, কোট করে দিই। ঠিক আছে? সেটা কি, সেটাও কিন্তু জিঙ্ক ক্লোরাইডের। ঠিক আছে? তাহলে কি লিখবো? উড ফার্নিচার, উড ফার্নিচার কোটেড। এটা কি দিয়ে হচ্ছে? জিঙ্ক ক্লোরাইড। বোঝা গেল তো? জিঙ্ক দিয়ে এইগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নিজল দানা দেখা যায় কোথায়? এটা কি হবে? অপশন সি, সাইটোনে। অ্যাকচুয়ালি নিজল দানা কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন সাইটন অর সেল বডি। সাইটন অর সেল বডি অফ দ্য নিউরন। ঠিক আছে? নিজল দানা কোথায় পাওয়া যায়? সাইটন বা সেল বডি কোথাকার? সেটা হচ্ছে নিউরনের।
বোঝা গেল। এরপর চলো 17 নম্বর প্রশ্নটা কি বলছে, একটা একটা হচ্ছে আমাদের ডেট নিয়ে জানতে চেয়েছে। বলছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়। দেখো এইটাই আমি তোমাদের একটু আগে জিজ্ঞাসা করেছিলাম, এটা অপশানটা একটু ভুল করে ফেলেছে, এটা হবে 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, আর সেটাই হবে উত্তর। বোঝা গেল 2 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিশ্ব জলাভূমি দিবস। আমি তোমাদের আগেই বলেছিলাম 1971 সালে রামসার কনভেনশন হয়েছিল এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি 2 তারিখ হয়েছিল, 2 ফেব্রুয়ারি হয়েছিল, তাই জন্য এটা জলাভূমি দিবস পালন করা হয়। বোঝা গেল। এইবার দেখো 22শে মার্চ, 22শে এপ্রিল, 22শে মে, সব করাই দেখো 22। 22শে মার্চ কি, 22শে মার্চ হচ্ছে জল দিবস। 22শে এপ্রিল কি, 22শে হচ্ছে পৃথিবী দিবস বা আর্থ ডে। ঠিক আছে, আর্থ দিবস করে দিলাম। যাই হোক, তো এটাকে ভালো বাংলায় কি বলে, বসুন্ধরা দিবস, তাই না। যাই হোক, নেক্সট 22শে মে কি বলছে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে 22শে মে। বোঝা গেল। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে জাতীয় মহিলা দিবস কবে। এটা অনেকেই, বিশেষ করে মেয়েরা অনেকেই 8ই মার্চ মেরে দিয়েছে, এটা কিন্তু ভুল হয়ে গেল। জাতীয় মহিলা দিবস 13ই ফেব্রুয়ারি। আমি আসছি, কনফিউশন দূর করে দেবো। ঠিক আছে, এই 13ই ফেব্রুয়ারি আমাদের যে সরোজিনী নাইডু ছিলেন, ওনার হচ্ছে জন্মদিন। ঠিক আছে, সরোজিনী নাইডু নামটা মনে পড়লেই আমরা কি দেখি, 1925 সালকে দেখি, তাই না। উনি হয়েছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট এবং প্রথম ভারতীয় প্রেসিডেন্ট। বোঝা গেল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের জাতীয় মহিলা দিবস। তোমরা যেটা 8ই মার্চ ভাবছো, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ওটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মহিলা দিবস। ঠিক আছে, এখানে দেখো আমি 24শে জানুয়ারিও অপশানে দিয়েছি। এটা কি, এটা হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে। সবকটা একসাথে মনে রাখবে, ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে। আর দেখো 19শে নভেম্বর, 19শে নভেম্বর কি, ইন্টারন্যাশনাল মেন্স দিবস, মানে পুরুষ দিবস হলো। আর একটা দিবস আছে এই একই দিনে, আমাদের অবস্থা কেমন দেখো, এটা হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট ডে। বোঝো ঠেলা, আমাদের পুরুষ দিবস যেদিন সেদিনই নাকি আবার টয়লেট ডে। তো যাই হোক, তো এইভাবে একটু মনে রাখবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে, লোকপালের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, এটা হচ্ছে মানে যে কোনো পরীক্ষা আসার মতো প্রশ্ন আর কি, সে তোমার কনস্টেবল থেকে শুরু করে ডাব্লিউবিসিএস পর্যন্ত। এটা কে হবে, এটা হবে এম খানবিলকার। ঠিক আছে, এম খানবিলকার হচ্ছে আমাদের লোকপালের চেয়ারপারসন হয়েছে। বাকি অপশনগুলো এখানে কি বলছে দেখো, দেখো অদিতি সেন দে, ইনি সম্প্রতি প্রথম মহিলা, প্রথম মহিলা যিনি কি করছে, সায়েন্স এক্সেলেন্সে, সায়েন্স এক্সেলেন্সে কি করছে, জিডি বিড়লা অ্যাওয়ার্ড পাচ্ছে। বোঝা গেল, ইনি প্রথম মহিলা, সুতরাং মনে রাখতে হবে। এখানে দেখো লেখা আছে রাম ভদ্রাচার্য, আর তার সাথে লেখা আছে গুলজার। এরা দুজনে কি, এনারা দুজনে হচ্ছে 58তম, 58তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছে, জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছে। তোমরা সবাই জানো ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক আছে, প্রথমে কে পেয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার, এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর সেকেন্ড পেয়েছিল কে, আমাদের একজন বাঙালি, সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখবে, কেননা এইগুলো আমি বারবার বলি। যাই হোক, 20তম প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন কি বলছে, বনমিত্র স্কিম বা বনমিত্র স্কিম কোন রাজ্যে দ্বারা শুরু করা হলো। আচ্ছা, অপশান দেখো আছে মধ্যপ্রদেশ, মিজোরাম, হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশ। আচ্ছা বলো তো, ভারতবর্ষের সব থেকে কোন রাজ্যে জঙ্গলের সংখ্যা বা পার্সেন্টেজের সংখ্যা কম, সেটা হচ্ছে হরিয়ানা, তাই না। তাহলে হরিয়ানায় এই স্কিম আনতে হবে, তাই না, জঙ্গল বাড়াতে হবে, সুতরাং ওদের এই সমস্ত স্কিম আনতে হবে। হরিয়ানায় মেয়েদের সংখ্যাও কম, 100 জন মেয়েতে হরিয়ানায় খুব কম, মাত্র 877টা মেয়ে, তাই না, ওদের সেক্স রেশিও কম এবং ওদের মানে বনভূমিও খুব কম। যাই হোক, এখানে দেখো অপশানে আছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের জঙ্গল সব থেকে বেশি আছে, তাই না, বনভূমি সব থেকে বেশি আছে। আর কি, মিজোরাম আছে, মিজোরামে বনভূমি সব থেকে বেশি আছে, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ শতাংশের হিসাবে যদি বলি, তাহলে মিজোরাম হচ্ছে বনভূমি সব থেকে বেশি আছে। লাস্ট বার যে ওয়েস্ট বেঙ্গল এসআই পরীক্ষাটা হয়েছিল, সেখানে এই প্রশ্নটাই দিয়েছিল। আর মিজোরামের সাথে ওই তোমার মণিপুর টনিপুর এইসব অপশানগুলো দিয়ে দিয়েছিল, অনেকেই ভুল করে মেরে দিয়েছে। তো সুতরাং ওগুলো একটু সজাগ থাকতে হবে।
আর এখানে দেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ অপশনটা আমি কেন দিয়েছি, কেন অন্ধ্রপ্রদেশ বনভূমির জন্য খুব ভালো কাজ করছে। ঠিক আছে, ওখানে কি করছে ওরা, লাস্ট যে 10 বছর হয়েছে ওরা নিজেদের বনভূমি অনেকটা বাড়াতে সক্ষম হয়েছে, বুঝতে পারলে? তো এটাও আসতে পারে, সুতরাং মাথায় রাখবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার 20টা প্রশ্ন। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও মেরো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।